পিরিয়ড হলে তো ব্যথা হবেই, আর সেই ব্যথা নিয়ে এত কথা বলার কিছু নেই। মেনস্ট্রুয়াল ক্র্যাম্প টু সাম এক্সটেন্ট সেটা নর্মাল হয়। মেয়েরা ব্যথা পুষে রেখে রেখে বহু দেরি করে গিয়ে জানতে পারেন এন্ডোমেট্রিওসিস হয়েছে। কোষে যাওয়ার রক্ত এগুলো বা টিস্যুগুলো যখন ইউটেরাসের বাইরে গজিয়ে ওঠে, কারো ফাইব্রয়েড হয়েছে, কারো ওভারিয়ান সিস্ট, কারো আবার পলিপ, এই কথাটাও শোনা যায়। প্রথমে এলে সার্জারি করতে হবে এমন কোনো কথা নেই। ওর এখনো বিয়ে হয়নি, এখনই সার্জারি হয়ে যাবে। সবসময় এম থাকে যে ফার্টিলিটিটাকে প্রিজার্ভ করে রাখা। যারা প্রি মেনোপজে আছেন এবং ব্লিডিং ডিসঅর্ডার সহ্য করছেন, সেই ব্লিডিং বেশি হওয়াটা, বদরক্ত বেরিয়ে যাওয়া যেটা বলে, সেটা মোটেই স্বাভাবিক নয়। লিবিডো কমে গিয়েছে, যৌন জীবনে আর সেই ছন্দটা নেই। সার্জারি করে ওভারি যতক্ষণ না বাদ যাবে ততক্ষণ লিবিডো কমার কোনো আশঙ্কাই নেই। ইন্টারকোর্সের সময় বহু মেয়ে ব্যথার কমপ্লেন করেন। কোনো মানসিক চাপ আছে কিনা দেখতে হবে। এই জিনিসগুলো তুমি যখনই মার্ক করবে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতেই হবে, আর কোনো অপেক্ষা নয়। পিরিয়ড হলে তো ব্যথা হবেই, আর সেই ব্যথা নিয়ে এত কথা বলার কিছু নেই। এই কথাটা আমরা মেয়েরা এতবার শুনেছি যে আমরা যেন ধরেই নিয়েছি যে পিরিয়ডে তো ব্যথা হবেই। সেই কারণে স্কুলে বা কলেজে মাসের কয়েকটা দিন মিস হয়ে যাওয়া, কখনো চাকরির ক্ষেত্রে ছুটি নেওয়া, ওই কটা দিন গুটিসুটি মেরে হট ব্যাগ নিয়ে বিছানায় পড়ে থাকা, এটাই যেন নর্মাল। কিন্তু সত্যি কি পিরিয়ড পেন সবটাই নর্মাল? কখন গিয়ে সেই ব্যথা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, সেটা জেনে রাখা খুব জরুরি। সেই নিয়েই দ্য ওয়ার্ল্ড আরোগ্যই আজ আমি তিয়াস কথা বলবো বিশিষ্ট গাইনি অঙ্কোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডক্টর সুব্রত দেবরাথের সঙ্গে। তার কারণ, যখনই এই ব্যথা মাত্রা ছাড়িয়ে যায় তখন তার অনুসন্ধান দরকার, এবং অনুসন্ধানে ধরা পড়ে নানা ফ্যাক্টর, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, আরও কত কিছু। এগুলো ধরা পড়লে মনে আসে আরেক ভয়, অপারেশন করতে হবে না তো? সব ঠিক থাকবে তো? ডাক্তারবাবু আজকে সবটা আমাদের বুঝিয়ে বলবেন। ডক্টর, প্রথমেই আপনাকে একটা ঘটনা বলি। আমি একটি মেয়েকে চিনতাম, প্রায় বছর 10 সময় ধরে তার পিরিয়ড পেন এতটাই সিভিয়ার হতো যে স্কুল কামাই হতো, দেন কলেজ কামাই হতো বড় হওয়ার পর। এমনকি সে যখন চাকরিতে জয়েন করলো তো প্রতি মাসের ওই 4-5টা দিন যেন একটা কি দুঃসহ যন্ত্রণা। শেষে তাকে চাকরি ছাড়তে হয়েছিল। এটা কি মানে এই যে পিরিয়ড পেন মাসের পর মাস, বছরের পর বছর, এবং এতটা পেন, এটা কি নর্মাল? এটা একদমই নর্মাল নয়। পিরিয়ডের সময় ব্যথা বা মাসিকের সময় ব্যথা, যে ঋতুচক্রের সময় যে ব্যথা হয়, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প টু সাম এক্সটেন্ট সেটা নর্মাল হয়। যেটা যখন দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা তলপেটের ব্যথা হচ্ছে, কোমরের দিকে ব্যথা হচ্ছে, পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে বা ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে সিরিয়াসলি নিতে হবে। কোনো অসুবিধা আছে কিনা ভেতরে, কোনো এন্ডোমেট্রিওসিস যেটা আপনি বলেছেন, ফাইব্রয়েডস বা কোনো সিস্ট হয়ে আছে কিনা, গাইনি তরফ থেকে এই সমস্যাগুলো, কোনো সময় হয় কি অর্থোপেডিক্সের তরফ থেকে কিছু সমস্যা থাকে, হাড়ের কিছু সমস্যা থাকে, সেগুলিকে প্রপারভাবে ইভালুয়েট করতে হবে। রোগ কোনোদিন পুষে রাখা যায় না, সেটাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে। একদম। এবং এই পিরিয়ড ব্যথাটাকে যেন বলা হয় যে সবার হয়, তোরও হচ্ছে, নর্মাল, কিন্তু কতটা নর্মাল আর কতটা নয় সেটা বোঝাটা খুব জরুরি। ইনভেস্টিগেশনে প্রায়ই উঠে আসে এন্ডোমেট্রিওসিস ব্যাপারটা, মানে আজকাল খুবই বাড়ছে মেয়েদের মধ্যে। আপনিও আপনার কথায় বললেন যে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এই এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি, আর এইটা কি হয় ধরা পড়ে অনেক দেরিতে, মানে মেয়েরা ব্যথা পুষে রেখে রেখে বহু দেরি করে গিয়ে জানতে পারেন এন্ডোমেট্রিওসিস হয়েছে। তো এটার কারণটা কি? একদম প্রথমে আমি বলি এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি। সেটাকে বুঝতে হলে যে মাসিক বা ঋতুচক্র আছে বা পিরিয়ড যে জিনিসটা আছে সেটাকে ভালোভাবে বুঝতে হবে। মাসিকের সময় কি হয়, আমাদের ইউট্রাসের ভেতরের লেয়ারটা আস্তে আস্তে পুরো হয়, তখন এক সময় খসে পড়ে যায়, তখন সেই রক্তপাত হয়, সেটাকে বলে হচ্ছে পিরিয়ড হয়েছে। সেই পিরিয়ডের সময় এই যে খসে যাওয়ার রক্ত এগুলো বা টিস্যুগুলো যখন ইউট্রাসের বাইরে গজিয়ে ওঠে, যেমন ইউট্রাসের বাইরের সারফেসে গজিয়ে ওঠে, বা ওভারিতে হলো বা তলাপটি রাস্তার উপর হলো, তখন সেটাকে বলে যে এন্ডোমেট্রিওসিস। তখন সেখান থেকে পিরিয়ডের সময়, পিরিয়ডে যেমন ইউট্রাসের ভেতর থেকে ব্লিডিং হচ্ছে, তখন বাইরে থেকেও রক্তগুলো সিক্রেশন হতে থাকে, কিন্তু সেটা তো আর বাইরে আসতে পারে না। তখন সেটা একসময় জমে বড় সিস্ট আকার ধারণ করে, ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস বলে, ইউট্রাইন এন্ডোমেট্রিওসিস বলে, সেই সমস্যাগুলি হয়। আচ্ছা, তো এইটা মানে কেন যে প্রথমেই রক্তপাতের সমস্যা বা ব্লিডিং এর সমস্যা নিয়ে বা ব্যথা নিয়ে কেন মানুষ ডাক্তারবাবুর কাছে যান না? মানে কি অসুবিধা, এটা এতদিন ধরে পুষে রাখতে হয়?
এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত আমি বলি, আমাদের ভারতবর্ষে যে জিনিসটা হয়, একটা মানসিক একটা সোশিয়াল একটা স্টিগমা আছে, সামাজিক একটা প্রতিবন্ধকতা আছে যে পিরিয়ডকে নিয়ে বা ঋতুস্রাবকে নিয়ে, যার জন্য হচ্ছে মেয়েরা বা মায়েরা বোনেরা সেটা সহজে বলতে চায় না। সেটা সবার আগে বুঝতে হবে যে সেটা একটা স্বাভাবিক স্বাস্থ্যকর প্রক্রিয়া। এই জিনিসটা মেসেজটা সবার কাছে আমাকে প্রথমে ছড়াতে হবে। না হলে যেটা সমাজের মধ্যে চলে আসছে, ঋতুস্রাব হলে কোনো মন্দিরে যাওয়া যাবে না, কোনো পবিত্র জিনিসকে ছোঁয়া যাবে না, কোনো স্কুল কলেজে যাওয়া যাবে না, সামাজিক গ্যাদারিংয়ে যাওয়া যাবে না, সেই স্টিগমাটা প্রথমে বা সোশ্যাল যে প্রতিবন্ধকতাটা আছে সেটাকে প্রথমে দূর করতে হবে। এই প্রতিবন্ধকতাগুলি থাকার দরুনে মেয়েরা, মায়েরা, বোনেরা ওদের পিরিয়ড রিলেটেড সমস্যাগুলি বলতে চায় না, যেটা পুরোর বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড সাথে জড়িত সেটা কথাগুলি বলতে চায় না। তারপরে হচ্ছে মানসিক চাপ বৃদ্ধি হয়। এই জিনিসটাকে দূর করার জন্য মেয়েদেরকে বোঝাতে হবে বা মায়েদের বোনেদের বোঝাতে হবে যে প্রথমে হচ্ছে এটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া। এই নিউজটা শুধু মা বোনেদের জন্য নয়, ছেলেদেরকেও বোঝাতে হবে এবং সোসাইটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। তখন হচ্ছে যদি এই রিলেটেড কোনো অসুবিধা থাকে ওরা আগে এসে বলতে পারবে, তাহলে আমরা এই জিনিসটাকে আগে ধরতে পারবো। 1, 2 নম্বর হচ্ছে বাড়িতে সবসময় কি হয়, মা বোনদের হেলথটা হচ্ছে নেগলেক্টেড হেলথ। আগে বাড়িতে ছেলেরা অসুস্থ হলো, মায়েরা বাবারা অসুস্থ হলো, ওদেরকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাবে, পরে মা বোনেদের। সেই জিনিসটাকে ব্যারিয়ারটাকে ক্রস করতে হবে। যেই অসুস্থ হোক, যেই অসুবিধা হোক, তার অসুবিধাগুলি খুলে বলতে হবে, তাকে আগে স্বাস্থ্য দপ্তর নিয়ে পরামর্শ নিতে হবে। আপনি তো এন্ডোমেট্রিওসিসের কথাটা বুঝিয়ে বললেন। এছাড়াও শোনা যায় যে কারো ফাইব্রয়েড হয়েছে, কারো ওভারিয়ান সিস্ট, কারো আবার পলিপ, এই কথাটাও শোনা যায়। তো এই টার্মসগুলো আমাদের অনেকের কাছে ক্লিয়ার নয় যে কোনটা এক্স্যাক্টলি কি হয়। তো আপনি সেটা যদি একটু বুঝিয়ে বলেন এবং কোনটার ক্ষেত্রে কি করতে হবে। 3টে আলাদা আলাদা টার্ম আপনি বলেছেন। একটা হচ্ছে ফাইব্রয়েডস। অনেকে দেখবেন যে একটা ফটো সোনোগ্রাফি রিপোর্ট নিয়ে এসে আমাদের ওপিডিতে বলে যে স্যার আমার ফাইব্রয়েড হয়েছে, টিউমার হয়ে গেছে। ফাইব্রয়েড হতে পারে একটা, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টিউমার। বাট কি হয়, ফাইব্রয়েড ম্যাক্সিমাম সময় কি হয়, বিশেষ করে ওটা নন ক্যান্সারাস টিউমার হয়। ফাইব্রয়েডের ক্ষেত্রে হয়, যদি আমি ধরুন আজকে 10টা ফিমেলকে আমি একটা সোনোগ্রাফি করিয়ে স্ক্রিনিং করিয়ে দিলাম, এর থেকে 6 থেকে 7 জনের দেখবে ইউএসজি রিপোর্টে বিভিন্ন ফাইব্রয়েড থাকে। ফাইব্রয়েড নন ক্যান্সারাস কন্ডিশন, মানে এর মধ্যে ক্যান্সার নয়, যেটা কর্কট রোগ বলে সেটা নয়। তো ফাইব্রয়েড নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। আর ফাইব্রয়েডের চিকিৎসা তখনই দরকার হয় যখন এটা কোনো সিমটম করে। যখন হয় কি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েড মাসিকের সময় খুব ব্লিডিং হচ্ছে, খুব তলপেটে ব্যথা করছে, খুব সাইজে বড় হয়ে গেছে, কনস্টিপেশন করছে বা পেচ্ছাপের সমস্যা করছে, বা আরেকটা হয় কি বন্ধ্যত্বের কারণ হয়ে দাঁড়ায়, তখনই ফাইব্রয়েডের একমাত্র চিকিৎসার দরকার হয়। বা খুব বড় হয়ে যদি এর মধ্যে খুব রেয়ার কন্ডিশনে ক্যান্সারাস কন্ডিশন হয়ে যায়, তখনই ট্রিটমেন্টের দরকার হয়। আদারওয়াইজ ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্টের তেমন কোনো দরকার হয় না। ওকে। আর হ্যাঁ, ওভারিয়ান সিস্ট, যেটা সিস্ট হলেই যে ক্যান্সার হয়ে যাবে ওরকম কোনো কথা নেই। এখন ছোট ছোট বাচ্চা মেয়েরা, ওদের একটা সোনোগ্রাফি করিয়ে নেয় মা বাবারা, রিপোর্ট নিয়ে ওপিডিতে সবসময় চলে আসে যে ডাক্তারবাবু আমার মেয়ের সিস্ট হয়ে গেছে। রিপোর্ট খুলে দেখি সবসময় এর মধ্যে লেখা থাকে ম্যাক্সিমাম সময় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা ওভারিয়ান সিস্ট ওরকম নয়, এটা এক ধরনের লাইফস্টাইল ডিজিজ। এটা অনেকটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, এক ধরনের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কারেক্ট করা যায়, একটু ওয়েট ব্যালেন্সের মাধ্যমে সেটাকে কারেক্ট করা যায়। আর ওভারিয়ান সিস্ট অ্যাসার যেটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ওভারিয়ান টিউমার, তখন সেটাকে আমরা দেখতে হবে যে কোন বয়সে হয়েছে, কি এর মধ্যে সোনোগ্রাফিক ফাইন্ডিংস আছে বা আদার রেডিওলজিক্যাল যেগুলো ফাইন্ডিংস আছে, সিটি স্ক্যান বলুন, এমআরআই বলুন, বা টিউমার মার্কার যেগুলো আছে, ক্যান্সার টিউমার মার্কার, সেগুলো করে আমাদেরকে দেখতে হবে এর মধ্যে খারাপ কিছু আছে কিনা। যদি না থাকে তাকে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হবে, যদি থাকে তখন সেটাকে ভাবতে হবে আমরা কি করব। ওকে, প্রথমে এলে সার্জারি করতে হবে এমন কোনো কথা নেই। প্রথমে এলে আমাকে ইভালুয়েট করে দেখতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টের সার্জারি কোনো দরকার হয় না ছোটোখাটো সিস্ট, তখন সেক্ষেত্রে মেডিসিন দিয়ে ঠিক হয়ে যায়। আরেকটা বললেন আপনি ইউট্রাইন পলিপ, প্রচুর পেশেন্টের দেখা যায় যে ইউট্রাসে ছোটো ছোটো পলিপ থাকে। সেই পলিপ ইউজুয়ালি নন ক্যান্সারাস হয়, এতে খারাপ কোনো চেঞ্জেস থাকে না। সেক্ষেত্রে এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো সিমটমস করে, যেমন ধরুন পিরিয়ডের সময় খুব ব্লিডিং হচ্ছে, বা দুটো পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হচ্ছে, বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ব্লিডিং হচ্ছে, তখন সেগুলোকে প্রপারভাবে ইভালুয়েট করতে হয়। নাহলে পলিপ, ছোটোখাটো পলিপ নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় মা বাবারা বলেন ওর এখনো বিয়ে হয়নি,
এখনই সার্জারি হয়ে যাবে, এরপরে তো অসুবিধা হতে পারে। এই যে সার্জারি নিয়ে একটা অহেতুক ভয়, সার্জারি মানেই তো জীবনটা শেষ হয়ে যাওয়া নয়, বা বিয়ের আগে সার্জারি মানে বিয়ের পর অসুবিধা, তা তো নয়। একদম এই ভয়টা যদি একটু ভাঙান যে সার্জারি মানেই জীবন শেষ নয়। একদম সার্জারি মানেই জীবন শেষ না, সেটা আপনি ঠিক বলেছেন। প্রথম কথা হচ্ছে সিস্ট বলুন বা ওভারিয়ান টিউমার বলুন বা ফাইব্রয়েড হলো, তো প্রথমে আমরা চেষ্টা করি যে কোনো মেডিকেল ম্যানেজমেন্ট দিতে। যখন মেডিকেল ম্যানেজমেন্টে সেটাকে কন্ট্রোল করা যাবে না, তখন আমরা ডিসিশন নিই সার্জারিতে করব। যখন কম বয়সের বাচ্চা মেয়েরা আসে বা ইয়াং এজ গ্রুপে যখন ফিমেলরা আসে, তখন মেইন এম থাকে ওদের ফার্টিলিটিটাকে প্রিজার্ভ করতে হবে, তাদের যে জনন প্রক্রিয়াটাকে আমাদেরকে প্রিজার্ভ করে তাকে অপারেশন করতে হবে। একটা তো অপারেশন থিয়েটারে যেতে সবারই ভয় করে, ঠিক আছে, সেই জিনিসটাকে আগে বুঝিয়ে দিতে হবে যে ভয়ের তেমন কোনো কারণ নেই, আমরা অপারেশন করব ভালোর জন্য, সিস্টটাকে কেটে বাদ দেব, তো সেটা হবে ভালোর জন্য। তার জন্য মাসিকটা বন্ধ হবে না, বিয়ের পরেও বন্ধাত্ম কোনো সমস্যা হবে না, বা ছোটোখাটো যে সমস্যাগুলি মাঝে মধ্যে থাকে সেটা এই অপারেশনের সাথে রিলেটেড নয়, সেটা অন্য কারণেও হতে পারে, সেটাকে আমাদের বুঝিয়ে দিতে হয়। মানে সার্জারি কোনো কারণে ধরুন করতেই হলো, তারপরে আবার পিরিয়ড সাইকেল ফিরে আসা বা স্বাভাবিক যৌন জীবন বা স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দেওয়া সবটাই সম্ভব, তাই তো? একদম সবটাই সম্ভব। যখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আমরা সার্জারি করি, তখন হচ্ছে সবসময় এম থাকে যে ফার্টিলিটিটাকে প্রিজার্ভ করে রাখা। ফার্টিলিটি প্রিজার্ভ মানে হচ্ছে ওর যাতে জনন প্রক্রিয়াটা স্বাভাবিক থাকে, নর্মাল ফিজিওলজিটাকে লিড করতে পারে, সেই প্রক্রিয়াটাকে স্বাভাবিকের কথা প্রথমত মাথায় রেখে তারপর আমরা সার্জারি কথাটা ভাবি। আরেকটা কথা একটু জিজ্ঞেস করবো যে এই ধরনের যে কোনো সমস্যা বাইরে থেকে তো সবসময় বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু এই যে বললাম দেরি হয়ে যাচ্ছে বা এন্ডোমেট্রিওসিস অনেকদিন পুষে রাখা, আপনি যদি আমার দর্শক বন্ধুদের জন্য কয়েকটা রেড ফ্ল্যাগ বলে দেন যে তোমার পিরিয়ড সাইকেলে বা তোমার জীবনে এই জিনিসগুলো তুমি যখনই মার্ক করবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতেই হবে, আর কোনো অপেক্ষা নয়, সেই রেড ফ্ল্যাগগুলো কি কি? প্রথম কথা হচ্ছে, যদি পিরিয়ডে, যেটা আমি বলেছিলাম পিরিয়ড নিয়ে বা ঋতুস্রাব নিয়ে একটা সোশ্যাল স্টিগমা আছে, সেটাকে আগে সবার থেকে এলিমিনেট করে দিতে হবে। তারপরেই হচ্ছে মা বোনেরা ওদের রিলেটেড কোনো সমস্যা হলে বলতে পারবে। যেমন মাসিকের সময় যদি বেশি ব্লিডিং হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটো পিরিয়ডের মাঝখানে যদি ব্লিডিং হয়, বা ধরুন কারোর অনেক দিন ধরে পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ করে বেশি ব্লিডিং হলো। তারপরে যাদের 40-র উপর এজ চলে গেছে, 40 বছর উপরে এজ চলে গেছে, ওদের ক্ষেত্রে বেশি ব্লিডিং হচ্ছে, বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ব্লিডিং হচ্ছে, এই সবকটা সাইন হচ্ছে অ্যালার্মিং। আর 2 নম্বর হচ্ছে, যদি দেখা যায় যে এদের খুব পরিমাণে সাদা স্রাব হচ্ছে বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, সেটাকে খুব নিতে হবে। তলপেটে খুব ব্যথা হচ্ছে বা ওজন কমে যাচ্ছে, খিদে কম পাচ্ছে, সেগুলিকে খুব অ্যালার্মিং সাইন। অনেকে কি হয়, খিদে কম পাচ্ছে বা ওজন কমে যাচ্ছে, সেটাকে অনেকে ভাবে যে আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়েছে, সেটাকে অনেকে মিস করে যায়, গ্যাস অম্বলে ওষুধ কিনে খেতে থাকে। তখন আমাদের কাছে আসে, জেনারেলি কি হয়, ওভারিয়ান টিউমার বলে একটা কন্ডিশন আছে, ওভারিয়ান ক্যান্সার যখন হয়, তখন এর কোনো স্পেসিফিক সিমটমস থাকে না। তখন হয় কি, ওরা গ্যাস অম্বলের মতোই সিমটমস হয়। ধরুন খিদে কম পাচ্ছে, খেতে পারছে না, ওজন কমে যাচ্ছে, ওরকম সিমটমস হয়। ওরা গ্যাস অম্বলে ওষুধ দোকান থেকে কিনে নিল, আর যখন গিয়ে আমাদের কাছে আসে তখন অলরেডি হিস্ট্রিটা নিয়ে আসে যে 10-15 ধরে আমার পেট ফুলে যাচ্ছে, তখন অলরেডি দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সার অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে গেছে। তো এই কিছু সিমটম যদি হয়, আমি বলবো যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যদি যোগাযোগ করে, তাহলে অনেক আগেই জিনিসগুলোকে ধরা যায়, গাইনি রিলেটেড জিনিসগুলোর জন্য। যাদের বয়স প্রি মেনোপজ, মানে যারা মাঝ বয়সী বা সে বয়সটা পেরিয়েছেন, এই বয়সটাতে একটা সমস্যা হয় খুব হেভি ব্লিডিং এর। একটা সময় গিয়ে দেখা গেল তার পুরো সিস্টেমটায় বাদ দিতে হচ্ছে, মেজর সার্জারি করতে হচ্ছে, বা ওই যে আপনি বললেন ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই মাঝবয়সী মহিলাদের যারা প্রি মেনোপজে আছেন এবং ব্লিডিং ডিসঅর্ডার সহ্য করছেন, ভাবছেন কদিন পরে বন্ধই হয়ে যাবে, তারা যেন অবহেলা না করে, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। ইন্ডিয়ান ফিমেলদের, আমাদের ভারতীয় নারীদের সাধারণত 47.5 ইয়ার্সের কাছাকাছি মেনোপজ হয়ে যায়। এই যে কাছাকাছি এজ গ্রুপটা হয়, এটা হচ্ছে পেরিমেনোপজাল এজ গ্রুপ, যেটা আপনি ঠিক বলেছেন। 40-এর উপর চলে গেলেই অনেক ফিমেলদের আছে, কি মহিলাদের আছে, একটু ব্লিডিং বেশি হচ্ছে। সেই ব্লিডিং বেশি হওয়াটা, বদরক্ত বেরিয়ে যাওয়া যেটা বলে, সেটা মোটেই স্বাভাবিক নয়। একদম। সেটাকে যদি বেশি ব্লিডিং হয়, সেটাকে প্রপারলি আমাকে ইভালুয়েট করে দেখতে হবে কেন হচ্ছে। মাসিক যখন বন্ধ হয়ে যাবে, তখন আস্তে আস্তে পিরিয়ডটা কমতে থাকে। 47.5 ইয়ার যদি আমাদের মিন এজ গ্রুপ হয়, 20-30% একটু 2-3 বছর আগে বন্ধ হয়ে যাচ্ছে, 20-30% একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে। যতই বয়স এগুতে থাকবে, ততই পিরিয়ডটা একটু একটু করে কমতে থাকবে। একটা ইরেগুলারিটি যেটা হয়, হয়তো 2 মাস বন্ধ হয়ে গেল, 1 মাস হলো, 3 মাস বন্ধ হয়ে গেলো, 1 মাস হলো,
এটা অনেকটাই স্বাভাবিক, কিন্তু বেশি ব্লিডিং হওয়া, বদরক্ত বেরিয়ে যাওয়াটা সেটা কোনো মতে এবং প্রতি স্বাভাবিক নয়। মাসেই হচ্ছে, এটা স্বাভাবিক নয়। একদম স্বাভাবিক নয় সেটা। এই কথাটা মহিলারা নিজেদের মধ্যে হয়তো ফিসফিস করে আলোচনা করেন, কিন্তু এটা নিয়ে চর্চা বা কথা হয় না। সেটা হচ্ছে লিবিডো। এবার লিবিডো কথাটা বলতে আমরা সাধারণ মানুষ বুঝি যে যৌন ইচ্ছা বা উত্তেজনা। তো অনেকেই কমপ্লেনটা করেন হয়তো কোনো গাইনি সমস্যা রয়েছে, হয়তো কোনো সার্জারিও হয়েছে, তারপরে লিবিডো কমে গিয়েছে, যৌন জীবনে আর সেই ছন্দটা নেই। কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা বা সার্জারির সঙ্গে লিবিডো কমে যাওয়ার সত্যি কি সম্পর্ক রয়েছে? লিবিডো জিনিসটা হচ্ছে সেক্স ড্রাইভ বা যৌন যে কি বলে ওটাকে, আসক্তি যেটা বলে, সেটা সম্পূর্ণটা স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপনের একটা পার্ট, যেটা ডিপেন্ড করে হচ্ছে বডিতে বয়সটার উপর ডিপেন্ড করে, হরমোনের মাত্রা ডিপেন্ড করে, তার উপর মানসিক চাপ কতটুকু আছে, শারীরিক নর্মাল জীবনযাত্রার উপর ডিপেন্ড করে। এটা একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির আলাদা হতে পারে। সেটাকে বাড়াবার জন্য যে কিছু আছে, একটা হচ্ছে নিজের সঙ্গীর সাথে হচ্ছে কি একটা সুমধুর একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, সেটাকে মেনটেন করতে হবে, মানসিক চাপটাকে কম করতে হবে, তারপরে হচ্ছে আপনার সুস্থ হেলদি খাবার দাবার খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ড্রাগস, যে জিনিসটা আজকের দিনে আমাদের কম বয়সের ছেলেমেয়েরা খুবই এডিক্টেড হয়ে পড়েছে ড্রাগস। ড্রাগসটাকে অ্যাভয়েড করতে হবে, স্মোকিংটাকে অ্যাভয়েড করতে হবে, কোনো রকম নেশা, নেশা জাতীয় জিনিসটাকে, অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে হবে। যত নেশাকে মুক্ত রাখা যাবে ততই এই জিনিসটা ভালো থাকবে। আরেকটা জিনিস আপনি যেটা বললেন সার্জারির সাথে এর কোনো রিলেশন আছে কিনা, ডেফিনেটলি এর একটা রিলেশন আছে। ফিমেলদের ক্ষেত্রে কি হয়, যখন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে থাকে তখন এর মেইন মেনটেন হয়ে হচ্ছে, মেইন জিনিসটা হচ্ছে ওভারি দিয়ে। ওভারি থেকে দুটো হরমোন রিলিজ হয়, মেনলি ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন বলে, যে জিনিসটা হচ্ছে এই সেক্স ড্রাইভটাকে মেনটেন করার জন্য খুবই রেসপন্সিবল। যার জন্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যখন পেশেন্ট আসে আমাদের কাছে, আমরা সবসময় চাই প্রিজার্ভ দ্য ওভারি, ওভারিকে প্রিজার্ভ করে রাখা। ওভারি যদি কোনো কারণে, এমন কোনো কিছু কিছু রেয়ার ইন্ডিকেশন আছে যেটা কম বয়সে মেয়েদেরও ওভারিগুলি কেটে, 40-এর নিচে হলো ওভারিগুলি কেটে বাদ দিতে, খুব রেয়ার কন্ডিশনে সেগুলো করতে হয়, তখন হচ্ছে অনেকটাই যে লিবিডো কম হতে পারে। আদারওয়াইজ মানে সার্জারি অ্যাজ পয়েন্ট অফ বলতে গেলে, সার্জারি করে ওভারি যতক্ষণ না বাদ যাবে ততক্ষণ লিবিডো কমার কোনো আশঙ্কাই নেই, যদি আমার বাকি ফ্যাক্টরগুলি ঠিক থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। ইন্টারকোর্সের সময় বহু মেয়ে ব্যথার কমপ্লেন করেন। প্রথমবার ব্যথা বা দ্বিতীয়বার একরকম, কিন্তু এই ব্যথাটা যদি খুব স্বাভাবিক, মাসের পর মাস ভুগতে হচ্ছে, তো তখন কি হয়, ইন্টিমেসির ক্ষেত্রেও একটা বাধা চলে আসে, যে একটা ভয় কাজ করে। সেখানেও সেই লিবিডো অ্যান্ড যেটা সাধারণ যৌন জীবন, সেটা একটা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে। তো এই ব্যথাটা কেন হয় এবং তারা কি করবেন? না, একদম সেটা আপনি ঠিক বলেছেন। কারণ হচ্ছে ইন্টিমেসি হওয়ার সময় যদি ব্যথা হয়, তাহলে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা পার্টনারের মধ্যে একটা দূরত্ব দিন দিন আসতে থাকে। সেই দূরত্ব থেকে আস্তে আস্তে সেটা একসময় এক্সট্রিম লেভেলে চলে যায়, ডাইভোর্সের লেভেলে চলে যায়, বা ছাড়াছাড়ি যেটা হয় সেটা চলে যায়। সে জায়গায় কেন হচ্ছে সেটাকে আমাকে প্রথমে ইভ্যালুয়েট করতে হবে। কোনো ফিজিক্যাল ইলনেস আছে কিনা ফিমেল পার্টনারের, সেটা আমাকে দেখতে হবে। কোনো মানসিক চাপ আছে কিনা দেখতে হবে। তার বডিতে কোনো লোয়ার জেনাইটাল ট্র্যাক্টে কোনো ইনফেকশন থাকলে ইউজুয়ালি হয়ে থাকে, সেগুলিকে আমাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে। যদি কজ সেরকম খুঁজে পাওয়া যায়, সেটাকে আগে ট্রিট করে দিতে হবে, যাতে ওদের রিলেশনশিপে কোনো বাধা না আসে। এক্স্যাক্টলি, মানে ইন্টিমেসিটা বন্ধ করা কোনো সমাধান নয়, ব্যথার কারণটা খুঁজে বার করা। একদম কেন হচ্ছে সেটাকে বার করতে হবে। বন্ধ করে দিলে অ্যাবস্টিনেন্সটা তো সলিউশনটা নয়, যে কজটা হয়েছে, যে কারণটা হয়েছে, সেটাকে আমাকে ট্রিট করতে হবে। এই প্রসঙ্গটা বা মেয়েদের শারীরিক আরও নানা রকম অসুখ, যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, এখনো সমাজে যেগুলো মেয়েলি অসুখ বলে একটু সরিয়ে রাখা হয়, এই জায়গায় পার্টনারের এবং সেই পার্টনারের পরিবার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একটি মেয়ে শ্বশুরবাড়িতে থাকলে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন, তারাই তো তার পরিবার, তো তাদের ভূমিকাটা ঠিক কিরকম হওয়া উচিত? পিরিয়ড নিয়ে যেই প্রতিবন্ধকতাগুলো, সামাজিক প্রতিবন্ধকতাগুলো, সেগুলিকে দূর করতে হবে। এর জন্য যখন বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়িতে বর এবং শ্বশুরবাড়ির লোকের প্রাইমারি রেসপন্সিবিলিটি হওয়া দরকার সেগুলিকে দূর করার, যাতে যেই ফিমেলটা আছে, যেই মা বোনেরা আছে, ওরা যাতে ওদের সমস্ত অসুবিধাগুলি খুলে বলতে পারে। এর হতে স্বামী হচ্ছে প্রথম এর ভূমিকা পালন করতে হবে। বাকি বাড়িতে যারা আছে, শ্বশুরবাড়িতে যারা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে। যখন আমরা যৌথভাবে এগিয়ে আসব, তখন হচ্ছে এই ডিজিজগুলি থেকে আমাদের সমাজকে অনেক মুক্তি দিতে পারবে, অনেক আগে রোগ ধরা পড়তে পারবে, ট্রিটমেন্ট ভালো হবে,
নর্মাল লাইফ লিড করতে পারবে। একদম, মানে সামাজিক ট্যাবুটা ভাঙলেই অনেকগুলো ধাপ খুলে যাবে। একদম, সামাজিক টেবুটা ভাঙার গাইনি রিলেটেড ইস্যুতে খুবই দরকার, যেটা আজকে আমার ভারতবর্ষে এই টেবু থাকার দরুন গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলো আছে, গাইনোকোলজিক্যাল ক্রনিক ডিজিজগুলো আছে, যেগুলি জটিল সমস্যাগুলো আছে, সেগুলো অনেক পরে ডায়াগনোসিস হয়। একদম। এই মুহূর্তে যারা এপিসোড দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বছরের পর বছর ব্যথা সহ্য করছেন, ভাবছেন ডাক্তারের কাছে যাবেন কিনা, লুকিয়ে রাখছেন, তাদের জন্য আপনার মেসেজ কি হবে? একদম, আমি দর্শক বন্ধুদের বলছি, এই যে সোশিয়াল স্টিগমা বা সামাজিক প্রতিবন্ধকতা এবং মেয়েদের বা মা বোনেদের হেলথটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রায়োরিটি, সেই জিনিসগুলোকে সরিয়ে দিলে এর জন্য হচ্ছে আমাদের মা বোনেদের, ছেলেদের সবাইকে এগিয়ে আসতে হবে সামনের দিকে। সোশিয়াল স্টিগমাটাকে দূর করে দিতে হবে। সবার হেলথে সেম প্রায়োরিটি। মা বোনরা অসুস্থ হলে যেমন দেখাতে হবে, ছেলে বাবা ভাই ওরাও অসুস্থ হলে দেখাতে হবে। এগুলিকে যদি আমরা সামাজিক প্রতিবন্ধকতাগুলি সবকটাকে দূর করতে পারি, তাহলে হচ্ছে যে কোনো হেলথ রিলেটেড ইস্যু খুব আগে ডায়াগনোসিস হবে, জটিল থেকে জটিল দিকে যাওয়ার আগে ডায়াগনোসিস হবে, ট্রিটমেন্ট হবে, সবাই সুস্থ লাইফ লিড করতে পারবে, ভালো জীবনযাপন করতে পারবে। মেয়েদের রিপ্রোডাকশন সিস্টেম এটাও কিন্তু শরীরের আর 5টা অঙ্গ প্রত্যঙ্গের মতোই, যেমন হার্ট, কিডনি, লিভার, ব্রেন, তেমনই। এবং শরীরের কোনো অঙ্গ নিয়ে কথা বলা, কোনো অসুবিধার কথা শেয়ার করা কখনো লজ্জার নয়, লজ্জার হতে পারে না। ফলে সমস্যা নিয়ে কিন্তু কথা বলতেই হবে। আর একটা কথা আজকের এপিসোড থেকে আমরা জানলাম, সব সমস্যা কিন্তু অপারেশন দিয়েই সমাধান হয় না, আরও অনেক উপায় রয়েছে। যদি বা অপারেশন দরকার হয়, তার মানে কখনোই জীবন শেষ হয়ে যাওয়ার নয়। এই মুহূর্তে যে মেয়েরা এই এপিসোড দেখছেন এবং হয়তো মাসের পর মাস পিরিয়ড পেন সহ্য করছেন বা কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা শেয়ার করতে লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, দেরি করবেন না। কারণ সমস্যার গোড়ায় ডাক্তারবাবুর কাছে পৌঁছানো, সেটাই কিন্তু এক ধাপ এগিয়ে রাখবে আপনাকে, ভবিষ্যতের অনেক সমস্যা অনেক সহজে সমাধান করবে। এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই।